হ্যালো প্রিয় লিসেনার্সরা, আজ আমি আপনাদের জন্য অনেক কয়টা ভয়ঙ্কর গল্প নিয়ে এসেছি। তো কথা বাড়াবো না, গল্পে ফেরা যাক। গল্পগুলো শুনুন, ভয়ের রাজ্যে হারিয়ে যান। প্রথম গল্প, দেয়ালের ওপাশে। রাতে বৃষ্টি হচ্ছিল। আরিফ পড়ার টেবিলে বসেছিল। হঠাৎ ঘড়িতে চোখ গেল রাত 2:17। হঠাৎ দেয়ালের ওপাশ থেকে কারো কান্নার শব্দ শুনতে পেল সে। প্রথমে ভাবল পাশের ফ্ল্যাটে কেউ হয়তো টিভি দেখছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, আমাকে বের হতে দাও। আরিফের বুক ধরফর করতে লাগল। সে দেয়ালের কাছে গিয়ে কানে লাগালো। কেউ যেন ভিতর থেকে দেয়ালে আঁচড় কাটছে। একটু পরেই দেয়ালের ভেতর থেকে ঠান্ডা একটা বাতাস বেরিয়ে এলো। আরিফ টের পেল দেয়ালের প্লাস্টার একটু একটু করে ফেটে যাচ্ছে। তারপর ফাটলটা বড় হতে হতে ভেতর থেকে একটা হাত বেরোলো, পচা নখবিহীন কঙ্কালসার হাত। আরিফ চিৎকার করে উঠে পড়ার ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে তার মা ঘরে ঢুকে দেখলেন আরিফ টেবিলের পাশে চুপচাপ বসে আছে। দেয়ালের ফাঁকে হাত ঢুকিয়ে কিছু একটা ধরে আছে। তিনি কাছে যেতেই আরিফ ধীরে ধীরে ঘুরে তাকালো, ফ্যাকাশে মুখে ফিসফিস করে বলল, ও এখন আমার বন্ধু। আরিফ এরপর থেকে একা একা কথা বলতো। মা ভেবেছিলেন হয়তো ছেলেটা চাপের মধ্যে আছে, পরীক্ষার সময় রাত জাগা এসবের কারণে। কিন্তু ধীরে ধীরে বিষয়টা অদ্ভুত হতে লাগল। রাতে মাঝরাতে দরজার বাইরে পায়ের শব্দ পাওয়া যেত। কখনো কেউ দেয়ালে টোকা দিত, টিক টিক টিক। আরিফ তখন হেসে বলতো, ও এসেছে মা, ও আমাকে দেখতে এসেছে। একদিন সকালে মা ঘর পরিষ্কার করছিলেন। আরিফ স্কুলে গেছে। দেয়ালের কোণার ফাটলটা থেকে হঠাৎ একটা পুরনো নেকলেস পড়ে গেল। রূপার মতো চকচক করছে, কিন্তু ছোঁয়ার সাথে সাথেই ঠান্ডা বরফের মতো অনুভূতি। মা ভয় পেয়ে গেলেন। প্রতিবেশী আন্টিকে ডেকে আনলেন। আন্টি অবাক হয়ে বললেন, এই বাড়িটা তো আগে এক মেয়ের ছিল, ওর নাম ছিল লাইলা। সবাই বলে ও হারিয়ে গিয়েছিল, দেয়াল ফেটে ভেতরে টেনে নিয়েছিল কেউ। মায়ের শরীর শিউরে উঠল। সেদিন রাতে আরিফের ঘরে আলো নিভে গেল। মা দৌড়ে গিয়ে দরজা খুললেন। ঘরে কেউ নেই, শুধু দেয়ালের ওপাশ থেকে আরিফের কণ্ঠ ভেসে আসছে, মা ভয় পেও না, আমি এখন লায়লার সাথে আছি। আর দেয়ালের ভেতর থেকে দুজনের হাসির শব্দ ভেসে আসছে, নরম কিন্তু কানে কেমন জানি কাঁটা দিয়ে ওঠে। 3 দিন হয়ে গেছে আরিফ নিখোঁজ। পুলিশ এসেছে, খবরের কাগজে ছাপা হয়েছে, কিন্তু কোনো খোঁজ নেই। শুধু ঘরটার দেয়ালে নতুন করে পলেস্তারা পড়েছে, যেন কেউ ইচ্ছে করে পুরনো দাগ ঢেকে দিয়েছে। এক রাতে মা ঘুম থেকে হঠাৎ চমকে উঠলেন, কারণ ঘর জুড়ে বৃষ্টি পড়ার মতো টুপটাপ শব্দ, অথচ বাইরে আকাশ একদম পরিষ্কার। শব্দটা আসছে দেয়ালের দিক থেকে। মা টর্চ নিয়ে দেয়ালের কাছে গেলেন। পলেস্তারা ভেজা, ধীরে ধীরে ফেটে যাচ্ছে। মা আতঙ্কে পেছনে সরে গেলেন, কিন্তু তখন দেয়ালের ভিতর থেকে একটা শিশুস্বরে কণ্ঠ এলো, মা, ও আমাকে ছেড়ে যেতে দেয়নি। মা কান্না ভেঙে বললেন, আরিফ, তুমি কোথায়? অন্য একটা কণ্ঠ জবাব দিল, মেয়েলি, নরম, কিন্তু ভেতরে ভয়ঙ্কর এক ঠান্ডা ভাব, এ এখন আমার, যেমন আমিও একদিন এই দেয়ালের ছিলাম। দেয়ালের ফাটলটা এখন একেবারে বড় হয়ে গেছে। ভেতরটা অন্ধকার, কিন্তু কিছু একটা নড়ছে, মানুষ নয়, ছায়ার মতো কিছু। মা হঠাৎ দেখলেন দেয়ালের ভেতরে অসংখ্য হাত নড়ছে, যেন কেউ কেউ এখনও ভেতরে আটকে আছে। আর দেয়ালের ওপরে পুরনো খোদাইয়ের মতো লেখা ঝলকে উঠল, এই ঘর দেবে আশ্রয় যদি তুমি কখনো একা থাকো। মা চিৎকার করে বাইরে দৌড়ে গেলেন।
কিন্তু পেছন থেকে আবার সেই দুই কণ্ঠে ফিসফিস শব্দ, বিদায় নয় মা, একদিন তুমিও আমাদের পাশে থাকবে। সেই রাতের পর থেকে বাড়িটা খালি, কেউ সেখানে থাকে না, কিন্তু যারা পাশ দিয়ে যায় মাঝরাতে এখনও দেয়ালের ভিতর থেকে শিশুর হাসির শব্দ শুনতে পায়। দ্বিতীয় গল্প, কালো শাপলার পুকুর। গ্রামের নাম ছিল ধুলিয়া। চারদিক ঘন জঙ্গল, কুয়াশায় ঝাঁকা নদী, আর মাঝখানে এক পুরনো পুকুর। লোকজন তাকে ডাকত কালো শাপলার পুকুর। লোককথা ছিল পূর্ণিমার রাতে ওই পুকুরে লালচে কালো শাপলা ফোটে, যেটা আসলে ফুল নয়, রক্তে জন্ম নেওয়া অভিশাপ। গ্রামের কেউ ওদিকটায় ভেত না, শুধু এক বুড়ি, ময়না দাদি। বলা হতো সে ছিল কালো বিদ্যার সাধক। তার ঘরে সারাক্ষণ ধূপ, ছাই আর শুকনো হাড়ের গন্ধ। কেউ জানত না সে কি করে, শুধু রাতে তার জানালা দিয়ে দেখা যেত একজোড়া জলজলে চোখ, ঠিক বিড়ালের মতো। একদিন শহর থেকে এক যুবক এলো, নাম আরাফাত। সে শুনেছিল ময়না দাদির কাছে নাকি মানুষের আত্মা বেঁধে রাখার তাবিজ আছে। সে চায় তার প্রেমিকা, যিনি সম্প্রতি মারা গেছেন, তাকে ফিরিয়ে আনতে। সে রাতে পুকুর পাড়ে গেল। ময়না দাদি হাসল, দাঁতগুলো ছিল কালো। বলল, যার আত্মা ফেরাতে চাস তার নাম বল, আর নিজের রক্তের 3 ফোঁটা এই পুকুরে ফেল। আরাফাত তাই করল। পুকুরের জল হঠাৎ ঘোলা হয়ে উঠল। নিচ থেকে একটা নারীর মুখ ভেসে উঠল, তার প্রেমিকা, কিন্তু চোখ দুটি কালো, গভীর, শূন্য। ময়না দাদি বলল, তুই এখন তাকে পেয়েছিস, কিন্তু মনে রাখিস, যা একবার মরেছে তার আর আত্মা থাকে না। সেই রাতের পর থেকে গ্রামের লোক শুনত, পুকুরের ধার দিয়ে গেলে কেউ ডাকে, এক নারীর গলা, বলতো, আরাফাত, আমার দেহটা ঠান্ডা, তুমি ছুঁয়ে দাও। আর আরাফাত, সে আর কখনো দেখা যায়নি। শুধু পূর্ণিমার রাতে পুকুরে এখন 2টি মুখ ভাসে, এক পুরুষ, এক নারী, দুজনেরই চোখ কালো শাপলার মতো। আরাফাত হারিয়ে যাওয়ার 3 বছর পেরিয়েছে। ধুলিয়া গ্রামের মানুষ এখন পুকুরটার নামই মুখে আনে না। রাত হলে সব জানালা বন্ধ হয়ে যায়, আর কেউ ওদিকের বাতাস পর্যন্ত টানে না। কিন্তু একদিন শহর থেকে এক মেয়ে এলো, রিয়া। তার দিদা ছিল ময়না দাদি। লোকমুখে শোনা যায়, দাদির মৃত্যুর পর তার কালো জাদুর বইটা পুকুরের পাশে পুঁতে রাখা হয়েছিল। রিয়া সেটাই খুঁজতে এসেছে। শুধু কৌতূহল নয়, বরং কারণও ছিল। তার নিজের বাবার মৃত্যু রহস্যময়। কোনো ডাক্তার ব্যাখ্যা দিতে পারেনি কেন সে ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে মারা গেল। রিয়া বিশ্বাস করে কেউ কালো জাদু করেছে তার ওপর, আর সেই জাদু ভাঙার একমাত্র উপায় আছে ময়না দাদির বইয়ে। সন্ধ্যায় সে পৌঁছল পুকুরের ধারে। ঝোপের ভেতর পা রাখতেই যেন ঠান্ডা কুয়াশা ঘাড় ছুঁয়ে গেল। পানি একদম স্থির, কিন্তু তলা থেকে হালকা বুদবুদ উঠছে। সে টর্চ জ্বালালো। পানিতে প্রতিফলিত হলো 2টা মুখ, এক পুরুষ, এক নারী। চোখ দুটি গভীর কালো, হাসছে। রিয়া কেঁপে উঠল। হঠাৎ বাতাসে কেউ ফিসফিস করে বলল, আমাদের বাঁচাও। মাটির নিচে কিছু একটা নড়ল। রিয়া খুঁড়তে লাগল। একটা চামড়ায় মোড়ানো পুরনো বই বেরোলো। পাতাগুলো ভেজা, কিন্তু অক্ষরগুলো এখনো ঝলমল করছে, যেন জীবন্ত। প্রথম পাতায় লেখা ছিল, ছায়ার সন্তান, রক্তের উত্তরাধিকার। বইটা ধরতেই পুকুরের পানি কালো হয়ে গেল। চারপাশে কাকের ডানা ঝাপটানোর শব্দ, আর এক অদ্ভুত হাসি। রিয়া ভয় পেয়ে বই ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। হাত যেন আটকে গেল। বইটা তার ত্বকের সঙ্গে মিশে যাচ্ছে। শেষে কেবল একটাই শব্দ শোনা গেল, স্বাগতম ময়নার রক্তে। সেই রাতে ধুলিয়া গ্রামের আকাশে কালো ফুলের গন্ধ ভেসে বেড়ালো। আর সকালে লোকেরা দেখল পুকুরে আবার শাপলা ফুটেছে, তবে এবার তা 3টে। রিয়ার হাত এখন বইয়ের সঙ্গে যেন মিলেছে। পানি কালো, জলের নিচে কিছু নড়াচড়া করছে। সে কেঁপে উঠল, কিন্তু পালানোর শক্তি নেই। বইটি ফিসফিস করে বলছে, তুমি নির্বাচন করা হয়েছে,
ছায়ার সন্তান হবার জন্য। রিয়া বুঝতে পারল ময়না দাদির জাদু আর শুধু অন্ধকার নয়, এটি মানুষের আত্মা খাওয়ার ক্ষমতা। যতক্ষণ সে বই ধরে আছে, পুকুরের দুটি মুখ, আরাফাত এবং তার প্রেমিকার, ধীরে ধীরে রিয়ার চোখের দিকে তাকাচ্ছে, যেন চাহনি দিয়ে শক্তি খাচ্ছে। রিয়া ঘুমোতে গেলে স্বপ্ন আসে, একটি কুয়াশার জগৎ যেখানে শুধু মৃত এবং কালো সাপড়ার ফুল ভেসে বেড়াচ্ছে। সেখানে আরাফাত দাঁড়িয়ে, তার মুখে দারুণ আতঙ্ক, বলছে, ফের যেও না, আমরা এখানে বেঁচে নেই। প্রতিদিন বই হাতে রাখার সঙ্গে সঙ্গে রিয়া লক্ষ্য করল তার হাতে অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তার নখ দীর্ঘ, ত্বক একটু ফ্যাকাশে, আর চোখের দৃষ্টি কেবল অন্ধকারের দিকে টানছে। সকালে যখন গ্রামের মানুষ দেখছে তাকে, তারা অজান্তে পিছনে ফিরে যাচ্ছিল। কেউ বলল, রিয়া, তার চোখে কিছু নেই, শুধু কালো। এক রাতে সে হঠাৎ পুকুরের ধারে দাঁড়ালো। বইটি ফিসফিস করে বলল, তুমি যদি না চাও তবে আমরা সবাই মরে যাব, কিন্তু যদি তুমি গ্রহণ করো, তুমি চিরকাল বাঁচবে আমাদের সাথে। রিয়া বুঝল, সে যদি বইটা ধরে রাখে, তার আত্মা আর নিজের নয়, তবে সে হবে নতুন ময়না দাদি। শেষে সে ধীরে ধীরে হাত বাড়ালো, পুকুরের জল স্পর্শ করল। জল চুম্বনের মতো তার দেহে প্রবেশ করল। পুকুরে এখন তিনটি মুখ, আরাফাত, তার প্রেমিকা আর রিয়া। রিয়ার চোখের কালো শাপলা ফুলটি ঝাপটে উঠল এবং ধুলিয়া গ্রামের বাতাসে আবার সেই অদ্ভুত রক্তচাপানো শাপলার গন্ধ ভেসে বেড়াল। লোকেরা আর কেউ পুকুরের ধারে যায় না। কেউ জানে না ধুলিয়ার ছায়ার সন্তানেরা এখন ঠিক সেখানে অপেক্ষা করছে। বছর পেরিয়ে গেছে। ধুলিয়া গ্রামে কেউ আর অন্ধকারে হাঁটছে না। জানালার পর্দা বন্ধ, কুকুরগুলো ঘরে ঢুকে গেছে, আর রাতে বাতাসে কেবল কালো শাপলার গন্ধ ভেসে আসে। রিয়া এখন সম্পূর্ণ নতুন রূপে। তার চুল কালো, চোখের শাপলা ফুল আরও গভীর, আর তার মুখে নীরব হাসি। গ্রামের শিশুদের কেউ তাকে দেখলে চিৎকার করত, বড়রাও তাকিয়ে থাকত, কিন্তু ধীরে ধীরে তারা কাঁপতে শুরু করল, কারণ রিয়ার দৃষ্টি এমন গভীর যেন কেউ তাদের আত্মা ছিঁড়ে ফেলছে। রিয়া পুকুরের ধারে দাঁড়ালো। পানি ঝলমল করছে। তিনটি মুখ, আরাফাত, তার প্রেমিকা আর রিয়া দেখে যেন এক অদ্ভুত আলোর উৎস সৃষ্টি হচ্ছে। বইটি এখন সম্পূর্ণ তার হাতে, ফিসফিস করছে, ধরে রাখো, তুমি চিরকাল আমাদের সঙ্গে, এই গ্রামও এখন তোমার অধীনে। রিয়া হেসে বলল, আমি চাই না, কিন্তু আমি অন্য পথ জানি না। পরের মুহূর্তে পুকুরের জল কুয়াশার মতো ঘিরে ধরল গ্রামকে। সব বাড়ি, মানুষ, পশু হলো ধীরে ধীরে অদৃশ্য। গ্রাম হয়ে গেল এক ছায়ার রাজ্য, যেখানে শুধু শাপলা ফুলের অন্ধকার আর তিনটি মুখের দৃষ্টি ছিল। আরাফাতের মুখ ভেসে রিয়ার দিকে তাকালো। আমরা চাইলাম বাঁচতে, কিন্তু তুমি সব নিয়েছ। রিয়ার চোখে আর কোনো মানবতা নেই। সে হলো নতুন ময়না দাদি, ধুলিয়ার চিরন্তন ছায়া। যে কেউ গ্রামে প্রবেশ করে পুকুরের জল স্পর্শ করলে শুধু একটাই শুনতে পায়, স্বাগতম ছায়ার রাজ্যে, আমরা চিরকাল এখানে। শাপলা ফুল ফুটছে, কালো এবং লালচে, আর বাতাসে শুধু ফিসফিস শব্দ। ধুলিয়া এখন কেউ দেখেনি, কেউ শুনেনি, কেবল অন্ধকার এবং কালো জাদুর ছায়া। ৩ নম্বর গল্প, আধারের ঘণ্টার ধ্বনি। নগরের বাইরে এক পুরনো স্কুল ছিল, সান্ধ্য বিদ্যালয়। শিশুরা বলতো সন্ধ্যার পর সেখানে কেউ যেতে পারবে না, কারণ ঘরে বাজে ঘণ্টার ধ্বনি, যদিও কোনো ঘণ্টা নেই। একদিন এক ছেলে, মিরাজ, স্কুলের রাতের আলো পরীক্ষা করার জন্য ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই ঠান্ডা বাতাসে একটা অদ্ভুত ফিসফিস শুনল, বের হয়ে যাও, তুমি দেখেছ। মিরাজ হেসে বলল, এসব কল্পনা, ঘড়ি নেই, কে বাজাচ্ছে ঘণ্টা? হঠাৎ একটি পুরনো দরজা নিজে খুলল। দরজার ওপরে খোদাই করা লেখা, যে ঘণ্টা শুনবে সে আর সময়ের মালিক থাকবে না। মিরাজ ভিতরে ঢুকল। দরজার ভিতরে ছিল এক সাদা কক্ষ, যেখানে চারপাশে লোহার ঘণ্টা ঝুলছে।
সবই ধুলো জড়ানো, কিন্তু ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। যতক্ষণ সে কক্ষে দাঁড়ালো, ঘড়ির ঘণ্টার ধ্বনি দৃঢ়তর হয়ে উঠল, যেন তার হৃদয় চেপে ধরছে। হঠাৎ একটি ঘড়ির কাঁটা মিরাজের দিকে এগিয়ে এলো। তুমি এখন আমাদের সঙ্গে, সময় আর তোমার নয়। মিরাজ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। ঘড়ির কাঁটা স্পর্শ করতেই সে একটা কালো কুয়াশার জগতে ঢুকে গেল, যেখানে সময় নেই, মানুষ নেই, শুধু ঘণ্টা বাজছে। দিনের আলো কখনো সেই স্কুলে পৌঁছায় না। শহরের লোকরা বলল, সান্ধ্য বিদ্যালয় শুনে কিছু অদ্ভুত শব্দ আসে, কেউ ভিতরে ঢোকে না। আর মিরাজ, সে এখন সেই ঘণ্টার বন্দী। প্রতিদিন বাজছে, কিন্তু কখনো কোনো বাস্তবতার আলো পায় না। শুধু রাতের আঁধারে যদি কেউ স্কুলের পাশে দাঁড়ায়, তারা শুনতে পায় দীর্ঘ চিৎকার আর ঘণ্টার ধ্বনি, যেন কেউ চিরকাল সময় হারিয়েছে। মিরাজ কুয়াশার জগতে আটকে পড়েছে। এখানে কোনো সূর্য নেই, কোনো বাতাস নেই, শুধু অচল সময়ের ভারী ঘনত্ব। প্রতিটি পদক্ষেপে তার পা যেন ঘড়ির কাঁটার মতো ঘূর্ণায়মান চাকা ছুঁয়ে যায়। প্রথম দিনগুলোতে সে চিৎকার করল, হাহাকার করল, কিন্তু কেউ শুনল না। তারপর সে লক্ষ্য করল ঘড়ির কাঁটা মায়াময় জ্বলে ওঠে, স্পর্শ করলে কিছু একটা পরিবর্তিত হয়। একটি ছোট ঘড়ি যা হাতে ধরল, হঠাৎ তার চেষ্টায় সময় থামল। সে বুঝল এই জগতে ঘণ্টার শক্তি থাকলে সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রতিটি শক্তি সাথে আনে দাম। প্রতিটি ঘড়ি স্পর্শ করলে তার মানবতা হালকা হালকা অদৃশ্য হয়ে যায়। চোখে দেখা হলো কালো কুয়াশার ভেতরে এক ছায়ার মানুষ ঘড়ি ধরছে, মিরাজের মতো। সে হেসে বলল, যতক্ষণ তুমি সময়কে ধরো, আমরা সবাই তোমার সাথে থাকব, কিন্তু তুমি ছাড়লে সব শেষ। মিরাজ শুরু করল পরীক্ষা। ঘড়ির কাঁটা ঘুরিয়ে সে সময়কে থামাতো, মানুষের পদক্ষেপকে স্লো করতে পারত। কিন্তু হঠাৎ এক কাঁটা তাকে স্পর্শ করল। সে দেখল তার নিজের স্মৃতি ক্রমে কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। মিরাজ চিৎকার করল, কিন্তু কুয়াশা তাকে আচ্ছন্ন করল। তার নাম, তার জীবনের ছোট ছোট মুহূর্ত ধীরে ধীরে শুধু ঘণ্টার মধ্যে বন্দী হয়ে গেল। আরেক দিন স্কুলের বাইরে শহরের লোকরা শুনল ঘণ্টার ধ্বনি আরও মৃদু নয়, বরং গভীরভাবে বাজছে, যেন কেউ সময়কে কাঁধে তুলে নিয়েছে। মিরাজ, সে এখন ঘণ্টার নতুন রাজা, ক্ষমতাবালী, কিন্তু মানবিক কোনো স্পর্শ নেই। যদি কেউ তার দিকে তাকায়, ঘড়ির আলোতে তারা নিজেকে কুয়াশার মধ্যে হারাতে শুরু করে। মিরাজ এখন ঘণ্টার রাজত্বের নতুন অধিপতি। তার হাতে প্রতিটি ঘোরের কাঁটা, সময় থামানো, দ্রুত করা, মানুষের পদক্ষেপ স্থির করা। কিন্তু প্রতিটি ক্ষমতা তার অন্তরের আলো খেয়ে নিচ্ছে। সে অনুভব করল, যদি এমন চলতে থাকে, সে মানবতা সম্পূর্ণ হারিয়ে ফেলবে। এক রাত ঘড়ির আলোয় তার নিজের প্রতিফলন দেখল। চোখে শুধু কালো শূন্যতা, মুখে হালকা হাসি, যা বলছিল, তুমি আর মানুষ নও। মিরাজ চেয়েছিল প্রতিরোধ করতে। সে ঘড়ি ফেলে দিতে চাইল, কিন্তু কুয়াশা বাধা দিল। যদি তুমি আমাদের ছেড়ো, সময় সবকিছু ধ্বংস করবে। তুমি চিরকাল এখানে থাকো বা সব শেষ। তখন সে এক চমক দেখল। পুরনো স্কুলের দরজা হঠাৎ উন্মুক্ত। পথে এক ফিসফিসে কণ্ঠ বলল, যদি সত্যিকারের মানবতা আছে, তুমি সেই দরজা পেরিয়ে যেতে পারবে। মিরাজ যাত্রা শুরু করল। প্রতিটি ঘড়ির কাঁটা স্পর্শ করলেই কুয়াশা শক্ত হয়ে ওঠে, যেন তার অন্তর জড়িয়ে পড়ছে। ধীরে ধীরে তার স্মৃতি ঝলসেতে লাগল। ছোটবেলার হাসি, বন্ধুদের মুখ, মা বাবার কথা। যত কাছে এগোয়, তত বেশি কুয়াশার চাপে কাঁপে। শেষে সে পৌঁছল একটি ছোট ঝলমলে কক্ষে। সেখানে একটি ঘড়ি, বড় কিন্তু অদ্ভুত শান্ত। মিরাজ সেটি স্পর্শ করল, আর এক মুহূর্তে কুয়াশা ভেঙে গেল। তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল, যেমন সূর্য উঠেছে বহু বছরের অন্ধকারের পরে। কিন্তু দাম ছিল। মিরাজ সব সময়ের স্মৃতি অর্ধেক হারিয়েছে। সে এখন মানুষের মতো বাঁচতে পারছে, কিন্তু কিছু অংশ চিরকাল ঘণ্টার অন্ধকারে আটকে আছে। শহরে ফিরে কেউ জানল না
মিরাজ কি হয়েছে। শুধু মাঝে মাঝে রাতের নিঃশব্দে ঘণ্টার দূর থেকে ধীর ফিসফিস শোনা যায়, যেন কেউ এখনো সময়ের সঙ্গে খেলছে, তবু মানবতার ছায়া যেন জীবিত। 4 নম্বর গল্প, অন্ধকারের ক্যানভাস। শহরের প্রান্তে ধুলোমাখা একটি পুরনো ভবন দাঁড়িয়ে আছে, লুসিডা আর্ট স্কুল। নিশ্চিন্ত প্রাণবন্ত স্কুল হিসেবে এটি দিনের আলোয় মানুষের ভিড়ে জমে, কিন্তু রাতে কেউ এই ভবনের দিকে তাকায় না। কারণ বলা হতো, রাতের আধারে স্কুলের দেয়াল থেকে কালো রম ঝরে পড়ে এবং কলপরার বাইরে ভয়ঙ্কর ছবি আঁকা হয়ে যায়। লোকেরা বিশ্বাস করত, যে কেউ এই স্কুলে রাত কাটায় তার অন্তরে থাকা অন্ধকার যেন বেরিয়ে আসে। একদিন শহর থেকে এক চিত্রশিল্পী অদ্বৈত এলো। সে তরুণ, সাহসী আর অন্ধকারের প্রতি আগ্রহী। শুনেছিল লুসিডা আর্ট স্কুলে এমন একটি রহস্যময় ক্যানভাস আছে যা আঁকতে গেলে চিত্রশিল্পীর আত্মা হারিয়ে যায়। অদ্বৈত সেই ক্যানভাস খুঁজতে চাইছিল। শরৎকাল, পূর্ণিমার রাতে সে স্কুলে ঢুকল। দেয়ালগুলোতে ময়লা, ছায়ার মতো আঁকাবাঁকা ছবি। ধীরে ধীরে সে পৌঁছল একটি বড় ঘরে, যেখানে ক্যানভাসটি দাঁড়ানো, কালো, আড়ম্বরপূর্ণ, যেন নিজেই শ্বাস নিচ্ছে। ক্যানভাসের পাশে রাখা ছিল একটি নোট। যে এটি আঁকবে সে সময়ের বাইরে চলে যাবে, কিন্তু তার অন্তর থেকে অন্ধকার চিরকাল মুক্তি পাবে না। অদ্বৈত হেসে বলল, আমি সাহসী, আমার চিত্রশক্তি এমনকি অন্ধকারও ধরতে পারে। সে ব্রাশ নিল। প্রথম আঘাত, ক্যানভাসে কালি ছিটকাল। হঠাৎ ঘরে বাতাস থমকে গেল। দেয়ালে থাকা ছবি যেন সচল হয়ে উঠল। ছবির মুখগুলো চিৎকার করল, চোখগুলো তার দিকে তাকালো। একটি মুখ ফিসফিস করে বলল, আমাদের ঋণ পরিশোধ করো। কিন্তু অদ্বৈত ব্রাশ থামাল না। সে আঁকতে লাগল। যত বেশি আঁকছিল, তার চেতনায় অদ্ভুত পরিবর্তন আসছে। হঠাৎ সে লক্ষ্য করল, তার হাত ধীরে ধীরে শূন্যতা ছুঁতে শুরু করছে। তার নিজের রক্ত যেন ক্যানভাসের কালি হয়ে যাচ্ছে। ঘরের কোণ থেকে একটি ছায়ার সত্তা বেরিয়ে এলো। কালো চুল, জলজল চোখ আর মুখে অর্ধেক হাসি। বলল, যে চিত্রশিল্পী আমাদের আঁকবে সে আমাদের সঙ্গে চিরকাল থাকবে। অদ্বৈত পালাতে চাইল, কিন্তু পা চলল না। ক্যানভাসের ব্রাশ যেন নিজেই তার হাতে চলে আসলো। ছায়ার সত্তা ধীরে ধীরে তার ছায়ার মধ্যে মিলল। এখন সে কেবল অদ্বৈতের নয়, ক্যানভাসের অনন্ত অন্ধকারের অংশ। সকাল হল। স্কুলের দরজা খুলল। শিক্ষার্থীরা এলো। ক্যানভাস এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তা শুধু কালো নয়, ভয়ঙ্কর মুখ আর ফিসফিস শব্দ বেরোচ্ছে। লোকেরা বলল, রাতের আধারে যারা ঢোকে তারা আর ফিরে আসে না। শহরের মানুষরা আর স্কুলের পাশে যায় না। তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে কেউ কানে শুনতে পায় ক্যানভাসের ভিতর থেকে ফিসফিস, কাঁপানো হাসি আর অদ্ভুত আঁকা মুখ। এখন সেই স্কুল অন্ধকারের রাজ্য, যেখানে চিত্রশিল্পীরা শুধু ছায়ার আকারে ক্যানভাসে বন্দী। অদ্বৈতের আত্মা ক্যানভাসের ভেতর আটকে। প্রথম দিনগুলোতে সে চিৎকার করত আর শূন্যতা তার সব শক্তি চুষে নিত। কিন্তু ধীরে ধীরে সে শিখল, ক্যানভাস চালিত হয় অনুভূতি এবং ভয়ের শক্তি দিয়ে। প্রথমে সে কেবল ছোট ছোট মুখ আঁকতে শুরু করল, যা রাত্রে কেঁপে উঠত। তার চোখের অন্ধকার ঘরে ভেসে উঠল আর ছবি ধীরে ধীরে সচল হয়ে উঠল। প্রথম রাতে সে অনুভব করল, যদি চায় মানুষের স্মৃতি আঁকতে পারে, তাদের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো ধরে রাখতে পারে। কিন্তু ক্যানভাস শিখিয়েছে একটি কঠিন সত্য, যে আঁকে সে সব কিছু হারাবে,
মানবতা, সময়, প্রেম, সব। অদ্বৈত জানল যত বেশি সে আঁকবে তার নিজের আত্মা তত বেশি কালো জাদুর অংশ হয়ে যাবে। তবু কৌতূহল তাকে থামতে দেয়নি। প্রথম বড় ঘটনা ঘটল। এক রাত নতুন শিক্ষক শান্তনু স্কুলে এলো। সে রাতের জন্য বিশেষ চিত্রশিল্প পরীক্ষা নিয়েছিল। ক্যানভাস হঠাৎ অদ্ভুতভাবে জ্বলতে শুরু করল, আর অদ্বৈতের আঁকা মেঘগুলো শান্তনুর দিকে তাকালো। শান্তনুর চোখে অদ্ভুত কুয়াশার প্রতিবিম্ব ফুটল। সে মানুষ না, অর্ধেক ছায়া হয়ে উঠল। অদ্বৈতের আত্মা বুঝল এবার তার ক্ষমতা সীমাহীন। যে কেউ ক্যানভাসের ধারে আসে সে ধীরে ধীরে ছায়া আর অন্ধকারে মিলতে শুরু করে। সেই রাত থেকে স্কুলের সমস্ত রাতের শিক্ষার্থীরা ভয়ঙ্কর স্বপ্নে আঁকতে থাকে, আর তারা আসলেই ছায়ার মতো ক্যানভাসের অংশ হয়ে যায়। অদ্বৈত, সে এখন কেবল আঁকছে না, সে ছায়ার রাজা, অন্ধকারের শিক্ষার্থী, যার প্রতিটি আঁকায় মানবতার অংশ হারায়। কিন্তু ক্যানভাস আরও একটি রহস্য রাখে। একটি মুখ এখনও খুঁজছে মুক্তি, যা অদ্বৈতকে চরম বিপদে ফেলতে পারে। অদ্বৈত এখন ক্যানভাসের অন্তর্গত অন্ধকারের পূর্ণ শক্তি হাতে পেয়েছে, কিন্তু ঘুমন্ত রাতের মধ্যে সে লক্ষ্য করল একটি নতুন মুখ ভেসে উঠছে। এটি তার নিজের মতো নয়, তবে পরিচিত মনে হচ্ছে। একটি ছায়ার মুখ, যা ভয় আর লুকানো শক্তিতে পূর্ণ। মুখটি ফিসফিস করে বলল, যে অন্ধকারকে তুমি নিয়ন্ত্রণ করছো তা কখনো সত্যি তোমার নয়। তুমি শুধু ধারক, আমি আসলে এই ক্যানভাসের অধিপতি। অদ্বৈত অবাক। সে বুঝল এই মুখই ক্যানভাসের প্রকৃত শক্তির উৎস, যা চিরকাল আগের অশুভ চিত্রশিল্পীদের আত্মার উপর নিয়ন্ত্রণ রাখে। রাতের বাতাস হঠাৎ ঘরে প্রবেশ করল। ঘড়ির মতো শব্দ, ফিসফিস, ক্যানভাসের আঁকা মুখগুলো জেগে উঠল, এবং প্রতিটি স্পর্শ তার মন খেয়েছে। মুখটি তার দিকে এগিয়ে এলো, আর অদ্বৈত অনুভব করল তার মানবিক অংশ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। অদ্বৈত পালাতে চাইলেও কিন্তু ক্যানভাসের ছায়া তাকে ঘিরে ধরল। মুখটি বলল, চাইলে তুমি অর্ধেক শক্তি পাবো, আর অর্ধেক থাকবে চিরকাল অন্ধকারে। না হলে পুরো আত্মাই ক্যানভাসের মধ্যে হারিয়ে যাবে। অদ্বৈত ভয়ে কাঁপল, কিন্তু এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তিনি শক্তি গ্রহণ করল, কারণ পালানোর কোনো পথ ছিল না। মুখটি হাসল। অদ্বৈতের আত্মা ক্যানভাসের সঙ্গে মিলল, আর তার নিজস্ব চেতনা অর্ধেক অদৃশ্য হয়ে গেল। এখন সে হলো নতুন ছায়াশিল্পী, চিরকাল ক্যানভাসের জন্য আঁকতে থাকা। কিন্তু একটি ছোট্ট অংশ তার মনের মধ্যে বেঁচে আছে, একটি মানবিক স্মৃতি, যা তাকে কখনো কখনো হাহাকার দেয়। স্কুলের বাইরে লোকেরা এখন কেবল শুধু ক্যানভাসের ভয়ঙ্কর ছবি দেখে। যে কেউ রাতে স্কুলের দিকে তাকালে তারা শুনতে পায় ফিসফিস, চিৎকার এবং আঁকা মুখের ফিসফিসে ভরা কুয়াশা। এখন লুসিডা আর্ট স্কুল সম্পূর্ণ অন্ধকারের রাজ্য, যেখানে অদ্বৈত এবং তার মতো হাজার হাজার ছায়ার আত্মা চিরকাল আঁকতে থাকে, আর ক্যানভাস প্রতিদিন নতুন ভয়ঙ্কর মুখ জন্ম দেয়, যারা পরবর্তী বেঁচে থাকা চিত্রশিল্পীকে স্বীকার করবে। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল। পরবর্তী নতুন রূপে নতুন কিছু নিয়ে হাজির হব। গল্পগুলো ভালো লাগলে কমেন্টে বলবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করুন। বিদায়, আসসালামু আলাইকুম।